হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়। তো কোনো বস্তুকে যদি দর্পণের সামনে রাখা হয় তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা আজকে আমরা এই ডায়াগ্রামের সাহায্যে শিখব। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি। তো এই দর্পণের ছবিগুলো আঁকার জন্য আমাদেরকে ফার্স্টে জেনে নিতে হবে দর্পণের সম্বন্ধে কিছু জিনিস, যেমন দর্পণের মেরু কোনটা, দর্পণের ফোকাস কোনটা, দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা, তারপর দর্পণের প্রধান অক্ষ কোনটা। এই বেসিক জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। তো দেখো, আমরা ফার্স্ট মেরু বলতে দর্পণের মধ্যবিন্দুটাকেই আমরা দর্পণের মেরু বলি। তো এই যে পি বিন্দুটা, এখানে আমরা এইটাকে বলবো দর্পণের মেরু। আর এই যে ফোকাস অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যেখানে মিলিত হয় সেই জায়গাটাকেই আমরা দর্পণের ফোকাস বলি। তো এখানে এফটা হয়ে যাচ্ছে আমাদের দর্পণের ফোকাস। তারপরে দেখো, এই যে সি অর্থাৎ সিকে আমরা বক্রতা কেন্দ্র বলি। বক্রতা কেন্দ্র কি? দর্পণটি যে গোলকের অংশ তাকেই আমরা দর্পণের বক্রতা কেন্দ্র বলি। এই বক্রতা কেন্দ্রটা দর্পণের ফোকাসের ডবল দূরত্বে থাকে। এবার প্রধান অক্ষ বলতে পি বিন্দু আর হচ্ছে সি বিন্দু, এই বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করা হয় একটা সরলরেখার মাধ্যমে, তাহলে যে অক্ষটা আমরা পাই তাকে আমরা প্রধান অক্ষ বলি। তো এই বিষয়গুলো আমাদের জানা আছে, এটা ধরে আমি পরের ছবিগুলো আঁকছি। তো এই ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের তিনটে নিয়ম আছে, এই তিনটে নিয়ম আমাদের ভালো মতো শিখতে হবে। তো দেখো, প্রথম ছবিতে আমরা শিখব, যদি কোনো আলো প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে দর্পণের উপর এসে পড়ে তাহলে সেটি সর্বদাই আমাদের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে অর্থাৎ ফোকাসের মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়ে চলে যাবে। তাহলে যদি কোনো আলো প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়ে তাহলে সেটা সর্বদাই ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। দেখো, দ্বিতীয় ছবিটিতে যদি কোনো আলো ফোকাসের মধ্যে দিয়ে এসে আলো দর্পণের উপর প্রতিফলিত হয়, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে এসে দর্পণের উপর প্রতিফলিত হয়, তাহলে জানবো যে এটা সর্বদাই প্রধান অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হয়ে চলে যাবে। যদি ফোকাসের মধ্যে দিয়ে কোনো আলো এসে পড়ে তাহলে সেটা আমাদের প্রধান অক্ষের সমান্তরালে সে আলোটা চলে যাবে। দেখো, 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো আলো আমাদের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে দর্পণের উপর প্রতিফলিত হয় তাহলে সেটি প্রতিফলিত হয়ে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে সেটা ফিরে যায়। এই যে আমাদের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে পড়লো, সেটা প্রতিফলিত হয়ে আবার এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে সেটা ফিরে যাবে। তাহলে এই তিনটে নিয়ম আমাদের কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। যদি সমান্তরালভাবে এসে পড়ে তাহলে ফোকাস দিয়ে যাবে, আর যদি আমাদের ফোকাসের মধ্যে দিয়ে এসে পড়ে তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে। আর যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে দর্পণের উপর পড়ে তাহলে সেটা আমাদের বক্রতা কেন্দ্রের পথ দিয়েই আবার ফিরে যাবে। এই তিনটে নিয়ম জানা থাকলেই আমরা বাকি ডায়াগ্রামগুলো করতে পারবো। তো দেখো, ফার্স্টে ধরো কোনো একটা বস্তু অসীমে অবস্থান করছে, তাহলে আমরা প্রতিবিম্ব কেমন হয় এটা আমরা আজকে দেখব। তো ধরে নিলাম অসীমে একটা সূর্য আছে, সেখান থেকে আলো আমাদের অবতল দর্পণের উপর এসে পড়ছে। তো অবতল দর্পণে পড়ার পর সেটা প্রতিফলিত হয়ে এভাবে চলে যাবে। আর একটা আলো আমরা সমান্তরালভাবেই নেব, যেটা আমাদের অবতল দর্পণে পড়ার পর এসে পড়লো এবং সেখান থেকে এটা প্রতিফলিত হয়ে এভাবে চলে যাবে। আচ্ছা, আর একটা আমরা রশ্মি আঁকবো যেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, দর্পণে প্রতিফলিত হবে। দর্পণে প্রতিফলিত হওয়ার পর সেটা কি হবে? যদি সমান্তরালভাবে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হবে, এর জন্য প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে সেটা চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রশ্মিগুলো সবাই এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে এই বিন্দুটায় সবাই এসে মিলিত হয়েছে। তাহলে এইখানে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হবে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এই সূর্যের যে প্রতিবিম্ব সেটা কিন্তু এখানে গঠিত হবে। তাহলে এখানে প্রতিবিম্বের যে আকারটা সেটা কি হচ্ছে? অত্যন্ত ক্ষুদ্র হবে। আর যেহেতু এই যে প্রতিবিম্বটাকে সেটা একটা পর্দায় ফেলা যাবে, অর্থাৎ আমরা এটাকে টাচ করতে পারবো, তাই এটাকে আমরা সদ্বিম্ব বলবো। আর এই প্রতিবিম্বটা দেখো উল্টে গেছে, অর্থাৎ ওর শীর্ষটা উল্টে গেছে, তাই একে আমরা অবশিষ্ট বলবো। তাহলে যদি কোনো একটা অসীম দূরত্বে কোনো একটা বড় বস্তু থাকে তাহলে সেটা প্রতিফলিত হওয়ার পর আমরা দর্পণে একটা ছোট প্রতিবিম্ব দেখতে পাবো এবং সেই প্রতিবিম্বটা সৎ আর অবশিষ্ট হবে। এবার যদি বস্তুর বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, অর্থাৎ বস্তুটা বক্রতা কেন্দ্রের বাইরে আছে, সেক্ষেত্রে কেমন প্রতিবিম্ব গঠিত হবে সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো, যদি এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো আলো এসে আমাদের দর্পণের উপর এসে পড়ে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়লে কী হবে? সেটা আমাদের ফোকাস দিয়ে পাস হবে, যে আমরা তিনটে নিয়ম পড়েছিলাম, ওই তিনটে নিয়মে এগুলো আমরা পড়েছি। তাহলে আমাদের যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসলো তাহলে যে আলোটা সেটা কিন্তু আমাদের ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। আর একটা রশ্মি যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সে কি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে বক্রতা কেন্দ্র দিয়ে আবার সেটা কিন্তু ফিরে আসবে। এবারে আমরা এই তীরগুলো এঁকেছি, এই যে রশ্মিটা এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর এই আমাদের যেহেতু প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়লো তাই এটা ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল।
আরেকটা যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে আমাদের দর্পণের উপর এসে পড়েছিল, সেটা আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফিরে যাবে, তাই এদিক দিয়ে আবার রশ্মিটা কিন্তু ফিরে গেল। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে দুটো আলো এসে পড়লো, সেগুলো দেখো এই পয়েন্টটাতে মিলিত হয়েছে, অর্থাৎ এখানটায় বস্তুর আমরা প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, যেটা উল্টানো প্রতিবিম্ব। তাহলে এটা অবশিষ্ট। আর বস্তুটার থেকে অনেকটা ছোট দেখতে পাচ্ছি, তাহলে একটু বস্তুটার থেকে ছোট হচ্ছে। আর এই প্রতিবিম্বটা কি, যেহেতু এটা আমরা দর্পণের সামনেই গঠিত হচ্ছে, তাই এটাকে আমরা পর্দায় ফেলতে পারবো এবং এটাকে আমরা টাচও করতে পারবো, তাই এটাকে আমরা সৎবিম্ব বলবো। তাহলে আমরা কি দেখতে পেলাম, যদি বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে হচ্ছে, এবং প্রতিবিম্বটা কেমন হচ্ছে, সৎ হচ্ছে, অবশিষ্ট হচ্ছে, আর বস্তুর থেকে ছোট আকৃতির হচ্ছে। এবার যদি অবতল দর্পণের আমরা বক্রতা কেন্দ্রে কোনো একটা বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমরা দেখে নেব। তো যদি কোনো একটা আলো আমাদের প্রধান অক্ষে সমান্তরালভাবে এসে এই দর্পণে এসে পড়ে, দর্পণে এসে পড়ার পর সেটা প্রতিফলিত হয়ে কি, যেহেতু প্রধান অক্ষে সমান্তরালভাবে এসে, তাহলে ফোকাস দিয়ে চলে যাবে সেটা পাশে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে সেটা কিন্তু চলে গেল। আর একটা রশ্মি এই ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে, তাহলে ফোকাসের মধ্যে দিয়ে যদি কোনো আলো প্রতিফলিত হয়, তাহলে সেটা কি হবে, প্রতিফলনের পর সেটা কিন্তু আমাদের প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে। তাহলে এই যে দুটো প্রতিফলিত রশ্মি, সেই দুটো দেখো এই পয়েন্টে এসে টাচ করেছে, তাহলে এই পয়েন্ট আর এটা মিলে দেবো, তাহলে আমরা কিন্তু বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে সেটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুর যে আকৃতি আর প্রতিবিম্বের আকৃতি দুটোই সমান, তাই এরা বলবো আকৃতিতে এরা সমান দুটোই। আর এখানে দেখো যে প্রতিবিম্বটা পাচ্ছি, সেটা কি দর্পণের সামনেই গঠিত হচ্ছে, অর্থাৎ এখানে বস্তুর আমরা কি সৎবিম্ব গঠিত হবে। আর যে প্রতিবিম্বটা দেখো ঠিক উল্টে গেছে, তাই এখানে আমরা বলবো যে প্রতিবিম্বটা সেটা হবে অবশিষ্ট। আচ্ছা, এবার যদি বস্তুটা সি আর এফ এর মাঝে থাকে, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব কেমনভাবে গঠিত হবে সেটা আমরা দেখে নেব। দেখো তাহলে আলো একইভাবে এখানে ফার্স্টে প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে আমাদের দর্পণের উপর এসে পড়বে, দর্পণের উপর প্রতিফলিত হওয়ার পর সেটা কি হবে, প্রধান অক্ষের মধ্যে দিয়ে এসে পড়লে সেটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। আর একটা আলো আমরা বস্তুর ফোকাসের মধ্যে দিয়ে পাস করে দর্পণের উপর এসে পড়বে, দর্পণের উপর এসে পড়লে সেটা প্রতিফলনের পর কি হবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে। সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে চলে গেলে দেখো এখানটায় একটা বিন্দুতে এসে মিলিত হবে। দেখো এই পয়েন্টটা একটু মিলিত হয়েছে, এখানে একটু প্রতিবিম্বটা একটু সরে গেছে, সেটা একটু তোমরা ঠিক করে নিও, একটু পাশে হয়ে গেছে। তো প্রতিবিম্বটা কি হচ্ছে দেখো এখানে গঠিত হচ্ছে, তো এখানে যে বস্তুর প্রতিবিম্বটা সেটা দেখো আকৃতিটা অনেকটা বড় হয়েছে, তাহলে এটা আমরা বলবো বিবর্ধিত হয়েছে। আর যে প্রতিবিম্বটা সেটা দর্পণের সামনেই গঠিত হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বটা কি সৎ হয়েছে। আর একটা হচ্ছে প্রতিবিম্বটা দেখো উল্টে গেছে, এর মাথাটা যেমন ছিল তার উল্টে গেছে, তাই এখানে প্রতিবিম্বটা কি হচ্ছে, অবশিষ্ট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা কেমন হচ্ছে, বড় হচ্ছে, আর সৎ হচ্ছে, আর অবশিষ্ট হচ্ছে, যদি আমাদের বস্তুটা কোথায় থাকে, ফোকাস আর হচ্ছে বক্রতা কেন্দ্রের মিডলে থাকে। তো এবার আমরা দেখব যদি বস্তুটা ফোকাসে অবস্থান করে, সেক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে। তো দেখো যদি আমরা ফোকাসে থাকে, তাহলে এখান থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আলো এসে অবতল দর্পণে এসে পড়বে, পড়ার পর সেটা প্রতিফলিত হয়ে কী যাবে, যদি প্রধান অক্ষের মধ্যে দিয়ে আসে তাহলে ফোকাস দিয়ে চলে যাবে, তাহলে এক্ষেত্রে ফোকাস দিয়ে কিন্তু আলোটা চলে গেল। এরপর আমরা আর একটা রশ্মি টানবো, যেটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে দর্পণে এসে পড়বে। তো দর্পণে এসে পড়লে প্রতিফলনের পর সেটা কি হবে, আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফিরে যাবে। অর্থাৎ দেখো এই যে দুটো আমরা রশ্মি পেলাম, প্রতিফলিত রশ্মি, এরা দেখো কোথাও কিন্তু মিলিত হচ্ছে না, অর্থাৎ এখানে যে প্রতিবিম্বটা আমরা পাবো সেটা কিন্তু অনেক বড় একটা প্রতিবিম্ব পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর যে প্রতিবিম্বটা সেটা কিন্তু অসীমে গঠিত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে যে বস্তুর প্রতিবিম্বটা সেটা কী হবে, অনেক বড় হবে। আর যেহেতু এটা আমাদের দর্পণের সামনেই গঠিত হচ্ছে, তাই এখানে আমরা বলবো এটাকে পর্দায় ফেলা যাবে, তাই এটা সৎবিম্ব। আর এটা যেহেতু বস্তুর প্রতিবিম্বের ঠিক উল্টে যাবে, তাই একে আমরা অবশিষ্ট প্রতিবিম্ব কিন্তু বলবো। তাহলে যদি আমরা বস্তুর ফোকাসে কোনো একটা বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে, অনেক বড় হবে এবং সৎ হবে, আর হচ্ছে অবশিষ্ট হবে। আর বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থানটা কী হবে, অসীম হবে, এর জন্য আমরা একটা বড় আকৃতির প্রতিবিম্ব দেখতে পাবো। এবার আমরা দেখে নেব যদি বস্তুকে আমরা ফোকাস আর মেরুর মিডিলে রাখা হয়, অর্থাৎ তাহলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে সেটা আমরা দেখে নেব। তাই এটা একটা ব্যতিক্রমী বলতে পারো উদাহরণ। দেখো তোমরা ছবিটা কিভাবে হবে। তো এখানে ফার্স্টে আলোটা একটা সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে দর্পণের উপর এসে পড়বে, তাহলে দর্পণের উপর যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়ে, তাহলে বস্তুর প্রতিবিম্বটা কী হবে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। আর একটা আমরা রশ্মি আঁকবো, যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে দর্পণে এসে পড়বে। তাহলে যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে আলো এসে পড়ে, তাহলে কী হবে, বক্রতা কেন্দ্র দিয়েই সেটা আবার ফিরে যাবে। সেক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা কিন্তু বস্তুর সামনে পাবো না, এই প্রতিবিম্বটা আয়নার মধ্যে গঠিত হবে। অর্থাৎ এইগুলোকে যদি আমরা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখো আয়নাটার ভিতরে, অর্থাৎ যে আমরা অবতল দর্পণটা নিয়েছি তার ভিতরে একটা প্রতিবিম্ব পাবো। এই প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো না, তাই এই প্রতিবিম্বকে আমরা কি বলবো, অসৎ প্রতিবিম্ব।
তাই দেখো প্রতিবিম্বটা সেটা কি হয়েছে, অসৎ প্রকৃতির হয়েছে। আর 2 নম্বর দেখো প্রতিবিম্বটা যেহেতু একইভাবে আছে, তাই এটাকে আমরা বলবো দেখো শীর্ষটা উপরে আছে, এরও শীর্ষটা উপরেই আছে, তাই একে আমরা সমশীর্ষ বলবো। আর এখানে যে প্রতিবিম্বটা পেয়েছি সেটা কি বস্তুর আকারের থেকে বড়, তাই একে বিবর্ধিত বলবো। তাহলে আমরা দেখতে পেলাম একটাই কেস যেখানে হচ্ছে যদি বস্তুকে আমরা ফোকাস আর মেরুর মিডিলে রাখা হয়, তাহলে যে প্রতিবিম্বটা হবে সেটা কিন্তু অসৎ প্রকৃতির হবে। বাকি যে অবতল দর্পণের আমরা ছবিগুলো আঁকলাম সবগুলোতেই প্রতিবিম্ব কী হয়েছিল, সৎ প্রকৃতির হয়েছিল। একমাত্র এইটাই ব্যতিক্রমী কেস, যেটা আমরা বস্তুকে ফোকাস আর মেরুর মিডিলে রাখা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা সেটা কিন্তু অসৎ প্রকৃতির হচ্ছে। তো দেখো এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একটা কেস দেখব। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা সামনে একটা বস্তু রাখা হয়, তাহলে সেক্ষেত্রে তার প্রতিবিম্ব সর্বদাই আমরা কিন্তু একই পাবো। তাই আমি এখানে একটাই উত্তল দর্পণের দেখাবো। দেখো উত্তল দর্পণের সামনে একটা আমি বস্তু রেখেছি, সেটা ফার্স্টে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষে সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে লেন্সে পড়বে। এভাবে সমান্তরালভাবে এসে পড়লো, তাহলে সমান্তরালভাবে আলোটা যদি এসে পড়ে, তাহলে প্রতিফলনের পর কী হবে, সেটা ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে, অর্থাৎ এই দিক দিয়ে আলোটা কিন্তু চলে গেলো। এটা ডটেড লাইন হবে এই ভিতরেরগুলো। আর একটা রশ্মি আমরা এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রতিফলিত, তো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আলো প্রতিফলিত হয়, সেটা কিন্তু বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আবার ফিরে আসে। ঠিক আছে, এখানে একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। তাহলে এই যে প্রতিবিম্বটা পেলাম, এই প্রতিবিম্বটা কি হলো, বস্তুর আকারের থেকে ছোট হলো, এবং যেহেতু এটা আয়নার ভিতরে গঠিত হলো, তাই এটা কিন্তু সর্বদাই উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসৎ হচ্ছে, যেহেতু এটা আয়নার ভিতরে গঠিত হচ্ছে, এটা পর্দায় ফেলা যাবে না, তাই এটাকে আমরা অসৎ বিম্ব বলবো। বস্তুর আকারের থেকে ছোট, কিন্তু এর যে শীর্ষটা সেটা কিন্তু সমশীর্ষ হবে, কারণ এটা উল্টায়নি ছবিটা, দেখো শীর্ষটা কিন্তু একই আছে, তাই এখানে আমরা বলবো সমশীর্ষ, বস্তুর আকারের থেকে ছোট হবে, আর যে প্রতিবিম্বটা সেটা কিন্তু অসৎ হবে। তাহলে উত্তর দর্পণের ক্ষেত্রে তুমি দর্পণের সামনে যেখানেই বস্তুকে রাখো না কেন, দর্পণের যে প্রতিবিম্বটা সেটা কিন্তু অসৎ প্রকৃতির হবে। তো স্টুডেন্ট, কেমন লাগলো আজকের ভিডিও? তোমরা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো। এর পরের ক্লাসে আমরা লেন্সের প্রতিবিম্ব কেমন হয় সেটাগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।